নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের এই ক্লাসে জোটক বিচার সংক্রান্ত এই ক্লাসে আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস স্টার্ট করছি। আজকে আমরা একটি জোটক বিচারের উদাহরণ সংক্রান্ত আলোচনা করব। কিভাবে আমরা একটি জোটককে শুভ জোটক বা পজিটিভ জোটক অর্থাৎ যাদের বিবাহ দেওয়া বা বিবাহের পরে ভবিষ্যৎ জীবন সুখদায়ক হবে এই ধরনের দুটি জন্মছক নিয়ে আলোচনা করব এবং দেখব এদের বিবাহিত জীবন আলটিমেটলি সুখদায়ক হচ্ছে কিনা। এর জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব তার মধ্যে প্রথমটি হলো অষ্টকূট সিদ্ধান্ত অনুসারে বিচার, অর্থাৎ যেটি আমাদের প্রাচীন বা ট্র্যাডিশনাল রীতি ছিল অষ্টকূট বিচার, যেটিকে 36 পয়েন্ট বিচারও বলা হয়। তারপরে আমরা আলোচনা করব 5 পয়েন্ট অ্যানালাইসিস, যেটি আমরা এর আগের বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। প্রথমত আমরা দেখব এককভাবে পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবন শুভ কিনা। দ্বিতীয়ত আমরা দেখব উভয়ের মধ্যে প্রীতির সম্বন্ধ থাকবে কিনা। তৃতীয়ত পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা। চতুর্থত সন্তান জন্মের ক্ষেত্রে একজনের পাপগ্রহরা অপরের সন্তান সহযোগী ভাবগুলিকে পীড়িত করছে কিনা। 5 নম্বর পরস্পরের সামাজিক মিলন শারীরিক ও আর্থিক পরিস্থিতির জন্য অনুকূল কিনা। এবং অবশেষে আমরা দেখব এদের জন্মকুণ্ডলিতে ভৌম দোষ আছে কিনা এবং থাকলেও তা ভৌমদোষের মাত্রা কতটা এবং এই ভৌমদোষের দ্বারা জন্মকুণ্ডলীগুলি বা এদের ভবিষ্যৎ জীবন কতটা প্রভাবিত হবে। শুরু করছি আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা প্রথমে পাত্রটির অর্থাৎ লোকটির হরোস্কোপ নিয়ে ইন্ডিভিজুয়াল স্টাডি করি এবং দেখার চেষ্টা করি এই ভদ্রলোকের বিবাহিত জীবন কেমন। যেরকম আমরা দেখতে পাচ্ছি লগ্ন তুলা 14 নম্বর নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, অর্থাৎ এই জাতকের মধ্যে একটা ব্যালেন্সিং ব্যাপার থাকার কথা। দ্বিতীয়ায় চন্দ্র 18 নম্বর নক্ষত্রে এবং ডিগ্রি আমরা যেটা দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, অর্থাৎ চন্দ্রের যে নিচস্থ ব্যাপারটি সেটি কিন্তু চন্দ্র কাটিয়ে উঠেছে। তৃতীয়ায় রবি শুক্র শনি, এই যোগটি রয়েছে রবি 20 নম্বর, শুক্র এবং শনি 19 নম্বর। চতুর্থে বুধ অবস্থিত 22 নম্বর নক্ষত্রে, পঞ্চমে রাহু 24 নম্বর নক্ষত্রে, ষষ্ঠে মঙ্গল 27 নম্বর নক্ষত্রে মীন রাশিতে, অষ্টমে বৃহস্পতি বক্রী বৃহস্পতি 3 নম্বর নক্ষত্রে। এক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্রের একটি সম্পর্ক তৈরি হয়েছে। আবার একাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে জাতকের কিন্তু অবস্থিত গ্রহটি হলো কেতু। তাহলে এই জাতকের গ্রহাবস্থান থেকে আমরা যে বিষয়গুলি জানতে পারছি সেগুলি হলো, প্রথম হলো লগ্ন। লগ্নপতি শুক্র, সে বসে রয়েছে তৃতীয়ায়। এই লগ্নের রাজ্যকারক গ্রহ শুক্র শনি এর সাথে যুক্ত হয়ে, অর্থাৎ চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি তার সঙ্গে যুক্ত হয়েছে। বসে রয়েছে কেতুর নক্ষত্রে, কেতু এক্ষেত্রে একাদশে, অর্থাৎ এটিও একটি বিবাহ সহায়ক ভাব, এবং রবি সে কিন্তু একাদশপতি তার সাথে যুক্ত হয়ে। তবে এই ক্ষেত্রে শুক্র ধনু রাশিতে অবস্থান করায় এবং রবির সাথে যুক্ত হওয়ায় শুক্র কিন্তু কিছুটা পীড়িত হয়েছে। এই ব্যাপারটি আমাদের কিন্তু মানতে হবে বা জেনে নিতে হবে যে শুক্রটি কিন্তু লগ্নপতি এক্ষেত্রে কিছুটা হলেও পীড়িত। এরপরে আমরা আসি সপ্তম ভাবে। সপ্তম ভাবপতি মঙ্গল, সে কিন্তু অগ্নিকারক গ্রহ, সে এক্ষেত্রে অবস্থিত বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি সে কিন্তু বক্রী হয়ে অষ্টমে অবস্থিত। তো মঙ্গল এক্ষেত্রে ষষ্ঠে অবস্থান করায় এবং বুধের নক্ষত্রে অবস্থান করেছে। বুধ এই ক্ষেত্রে নবমপতি, তবে ষষ্ঠ ভাবটি হলো রোগের কারক গ্রহ এবং মঙ্গল যেহেতু সপ্তমপতি, সপ্তমের দ্বাদশে অবস্থান করেছে। এই ক্ষেত্রে জাতকের অর্থাৎ ছেলেটির জন্মছকে সপ্তম ভাবের অবস্থানটিকে কিন্তু বিশেষ শুভ বলা যাচ্ছে না। এবং যদি আমরা রাহুর দৃষ্টি কেতুর দৃষ্টি ধরি সেই ক্ষেত্রে
সপ্তম ভাবটির উপরে কেতুর দৃষ্টি যেমন রয়েছে, তেমনি সপ্তম ভাবপতি অর্থাৎ মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং সপ্তম ভাবটির উপরে কেতুর দৃষ্টি রয়েছে। তো এই ক্ষেত্রে সপ্তম ভাবটি কিন্তু জাতকের ক্ষেত্রে বিশেষ শুভ নয়। এবার আমরা আলোচনা করব একাদশ ভাবে। তো একাদশ ভাবপতি রবি, সে অবস্থিত বৃহস্পতির ঘরে। শুক্র সম্বন্ধে আরও একটি কথা বলে নেব আর কি মাঝখানে, সেটি হলো শুক্র এই জন্মছকে কিন্তু বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় সম্পর্কে অবস্থান করেছে, ফলে লগ্নটির অবস্থা বা লগ্নের স্থিতি কিন্তু এক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পেয়েছে। একাদশভাবে কেতু অবস্থিত, ফলে জাতকের প্রেমের জায়গাটিতে কিছু কিন্তু বা আফটার ম্যারেজ যে প্রেমটা হবে, অর্থাৎ বিয়ের পরে স্ত্রীর সঙ্গে যে ভালোবাসা, এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব থাকবে। এবং যেহেতু পঞ্চমে রাহু অবস্থিত হবার কারণে জাতকের মনে কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিছুটা অতৃপ্তি প্লে করবে। আমরা অস্বীকার করতে এই জায়গাটি পারবো না। এরপরে আমরা আসি আরও একটি ডেপথে, সেটি হলো নবাংশ কুণ্ডলিতে যদি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো লগ্নের সপ্তমপতি, লগ্ন এই ঘরটি লগ্ন লাল দাগ দেওয়া রয়েছে, এর সপ্তমপতি সে হলো গিয়ে শুক্র, সে কিন্তু মঙ্গলের ঘরে অবস্থিত এবং ষষ্ঠ ভাবে এক্ষেত্রে এই লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি বুধ তার সাথে যুক্ত হয়, ফলে এই ক্ষেত্রেও কিন্তু সপ্তম ভাবটি কিছুটা দুর্বল হয়েছে। লগ্নের পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি, সে কিন্তু এখানে নিচ ক্ষেত্রে অবস্থিত, মানে এখানে বৃহস্পতি নিচস্থ হয়েছে। শনি চন্দ্রের একটি ক্ষেত্র বিনিময় হয়েছে, এটি একটি শুভ যোগ, অবশ্যই এটি একটি শুভ যোগ, চতুর্থ নবম সম্পর্ক সৃষ্টি হয়েছে। তাই বিবাহের ক্ষেত্রে এই ব্যাপারটি খুব একটি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এর ফলে জাতকের দেবতা, ঠাকুর, ঈশ্বর এদের প্রতি একটা ভক্তির জায়গা তৈরি হবে, যেটা আমরা এই জন্মছক থেকেও দেখতে পাচ্ছি যে 9 নম্বর ঘরে শনি শুক্র এদের যে দৃষ্টি রয়েছে, লগ্নপতি শনি যুক্ত, এই সমস্ত এর কারণে বা এই টাইপের রিলেশনের কারণে, এবং পঞ্চমে রাহু রয়েছে, এর ফলে এই জাতকের কিন্তু ঐশ্বরিক বা এই অ্যাস্ট্রোলজি তন্ত্র এর প্রতি কিছুটা ভক্তি থাকা উচিত, তবে তা মারাত্মক বিশাল কিছু নয়। এরপরে আমরা আসছি শুক্রের দশা এবং শনির অন্তর্দশায়। শুক্রের দশা লগ্নপতি এবং শনি এর ক্ষেত্রে রাজ্য কারক গ্রহ, এই পর্যায়ে বা এই জায়গাটিতে অর্থাৎ 8/12/2013 এর পরে বিবাহ করাটা কিন্তু এই জাতকের পক্ষে বা এই সময়টা কিন্তু জাতকের পক্ষে প্রকৃত বিবাহ যোগ এখন চলছে। এই সময় বিবাহ জাতকের পক্ষে এই 8/12/2013 থেকে 7/2/2017 এই সময়ের মধ্যে বিবাহ জাতকের জন্য অত্যন্ত শুভকারক এবং এটা অবশ্যই খুব ভালো বিবাহ যোগ চলছে। এখানে বিয়ে করা যেতে পারে, পজিটিভলি বিয়ে করা যেতে পারে। এরপরে আমরা আসি এবং জাতকের বিবাহিত জীবন আমরা যেটা বার করতে পারলাম সেটা কিন্তু বিরাট ভালো কিছু নয়। আফটার ম্যারেজ জাতকের XYZ যে মেয়ের সাথেই বিয়ে হোক না কেন তার থেকে কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স থাকবে, তবে তা ডিস্টারবেন্স থাকছে। এবং শুক্রের দশা যেহেতু লগ্নপতির দশা এবং তারপরে রবি একাদশপতির দশা, তো ডিস্টারবেন্স আশা করা যায় জাতক কিন্তু কাটিয়ে উঠতে পারবে। তাহলে সেটি আমরা এইখানে লিখে রাখি যে ডিস্টারবেন্স অবজার্ভড। ডিস্টারবেন্স অবজার্ভড। এরপরে আমরা আসি এবং আরও একটি জিনিস এক্ষেত্রে বলবো যে যেহেতু পঞ্চমের রাহু আছে সেই ক্ষেত্রে কিন্তু এই জাতকের পুত্র ভাবটিও কিছুটা ডিস্টার্বড। এটিও কিন্তু এই জাতকের ক্ষেত্রে বেশ ডিস্টার্বড। এরপরে আমরা আসি জাতিকা অর্থাৎ পাত্রীর জন্মছক বিচারে। এটি হলো পাত্রীর জন্মছক। ডেট অফ বার্থ লক্ষ্য করুন 7/3/1992 এবং টাইম যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে 10টা সকালবেলা, প্লেস হচ্ছে বর্ধমান পশ্চিমবঙ্গ।
জাতিকার লগ্নটি হলো বৃষ লগ্ন, দ্বিতীয়ায় বর্তমান কেতু, চতুর্থে বৃহস্পতি, সে কিন্তু বক্রী, পঞ্চম ষষ্ঠ সপ্তম ভাবগুলি গ্রহশূন্য, অষ্টমে রাহু, এই অষ্টমে রাহু 19 নম্বর নক্ষত্রে রয়েছে, অর্থাৎ ধনু রাশিতে, অগ্নি রাশিতে রাহু, সে কিন্তু নিচস্থ। এরপরে মঙ্গল, সে তুঙ্গ ক্ষেত্রস্থ, 22 নম্বর নক্ষত্রে রয়েছে, শনি 22 নম্বর শ্রবণা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে, শুক্র সেও নবমে রয়েছে। এইগুলি জাতিকার একটি অত্যন্ত শুভ যোগ সৃষ্টি করেছে। আর রবি, সে কিন্তু 25 নম্বর নক্ষত্রে রয়েছে, দশমে। আর বুধ, চন্দ্র, বুধ রয়েছে 26 নম্বর নক্ষত্রে, চন্দ্র 27 নম্বর নক্ষত্রে। বুধ কিন্তু এক্ষেত্রে নিচস্থ বা দুর্বল হয়েছে, অবশ্যই বুধ এক্ষেত্রে দুর্বল বা নিচস্থ। এবার আমরা আসি বিচারের জায়গাটিতে। প্রথমে জাতিকার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সম্পর্কে একটু বলি। জাতিকার জন্মছকে বৃহস্পতি, এটি সিংহ রাশিতে অবস্থিত এবং মোটামুটি চতুর্থে বৃহস্পতি, এটিকে মোটামুটি শক্তিশালী বৃহস্পতি বলা যায়। এবং শনি, সে কিন্তু জন্মছকে সক্ষেত্রী এবং লগ্নপতির সাথে যুক্ত হয়েছে। ফলে এই জাতিকা, তার মধ্যে কিন্তু ধর্ম বা এই ধর্মীয় ব্যাপারটি কিছুটা হলেও সামান্য হলেও থাকবে। জাতিকার লগ্নপতি শনিযুক্ত এবং লগ্নের চতুর্থ ভাবে বৃহস্পতি বসে রয়েছে। এর ফলে জাতিকার যে মানসিকতা, এই মানসিকতার মধ্যে কিন্তু ইমোশন ব্যাপারটা কিছুটা কম হবে। জাতিকা বেশ জেদি, জাতিকা মোটামুটি অ্যাডজাস্ট করে চলতে পারে, মাঝে মাঝেই ছেলে মানুষই কারণে ভুল ডিসিশন নেয় এবং ইন জেনারেল দ্বিতীয়ায় কেতু থাকার জন্য যে কথাবার্তাগুলো বলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটু তিক্ততাপূর্ণ হয়ে যায়। তবে বুধ অর্থাৎ দ্বিতীয়পতি চন্দ্রের সঙ্গে যুক্ত হবার জন্য, দ্বিতীয়পতির সঙ্গে একটি চন্দ্র যুক্ত হবার জন্য ব্যাপারটি কিন্তু কিছুটা হলেও কমবে। কিন্তু তাহলেও দ্বিতীয় ভাবস্থ কেতু, যে কিনা অষ্টমস্থ রাহুর নক্ষত্রে আছে, সে কিন্তু দ্বিতীয়ভাবে অর্থাৎ বাক্যের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স আনবে এবং সেই জায়গাটিতে শুক্রের সঙ্গে মঙ্গল যুক্ত, শনি যুক্ত। ফলে জাতিকা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ কষ্ট কথা বলতে কষ্ট পায় না। এই জায়গাটি বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা এনে দেয়। এবার আমরা আসি বিবাহের জায়গাটিতে। জাতিকার বিবাহ লগ্ন ভাবটি কিন্তু স্ট্রং, লগ্নপতির সাথে নবমপতির সংযোগ হয়েছে, সপ্তমপতির সাথেও সংযোগ হয়েছে। অর্থাৎ জাতিকার নবম ভাবটিতে লগ্ন, সপ্তম, নবম কম্বিনেশন হয়েছে এবং এই যে কম্বিনেশনটি, এই কম্বিনেশন কিন্তু জাতিকাকে একটি বেশ বড় জায়গায় নিয়ে যাবে। আরও একটি জিনিস লক্ষ্য করুন, এই যে নবম ভাবটিতে ষষ্ঠপতি শুক্র, শনি যুক্ত হয়ে নবমে অবস্থিত, জাতিকার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব জোরদার। জাতিকা কিন্তু চাকরি করবে, জাতিকার চাকরি হবেই। এর সঙ্গে রয়েছে দশমভাবে রবির অবস্থান। এর ফলে জাতিকা যে স্থানে চাকরি করবে সেই স্থানে জায়গাটিকে জাতিকা কিন্তু মোটামুটি ডমিনেট করবে। সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বর্তমান, যদিও রবি ক্ষেত্রে দুর্বল, তাহলেও সরকারি চাকরির সম্ভাবনা বর্তমান। আর নবম সপ্তম এই যে যোগ হয়েছে, লগ্ন সপ্তম নবম, এই ঘরটিতে লক্ষ্য করলেই দেখতে পাবেন, অর্থাৎ শুক্র, শনি এবং মঙ্গলের যে যোগ তৈরি হয়েছে, এই যোগটি কিন্তু খুব বড় একটি যোগ তৈরি হয়েছে। এর ফলে জাতিকার সঙ্গে যে লোকটির বিয়ে হবে, অর্থাৎ জাতিকার সঙ্গে যার বিয়ে, মানে জাতিকার সঙ্গে জাতিকা যাকে আর কি বিয়ে করবে, তার জায়গাটি তারও কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং বিয়ের পরেও এই জাতিকার অনেকটি ডেভেলপমেন্ট হবে। ফলে জাতিকার জন্মছকে খুব বড় টাইপের ডিস্টারবেন্স কিন্তু লগ্ন বা সপ্তম থেকে পাওয়া যাচ্ছে না। একাদশ ভাবের অধিপতি সে বৃহস্পতি, সে কিন্তু বক্রী এবং একাদশ ভাব সাপেক্ষে ষষ্ঠে অবস্থিত। আবার পঞ্চম ভাবের অধিপতি বুধ, সে কিন্তু নিচস্থ। তো এই জায়গাটিতে একটি সমস্যা দেখা যাবে, সেটি হলো
এদের মধ্যে আফটার ম্যারেজ লাভ সেই জায়গাটাতে ইমোশন কম থাকবে। তাহলে এই ব্যাপারটি আমরা লিখে রাখি। ল্যাক অফ ইমোশন ইন ম্যারেড লাইফ। এটি গেল। এর সঙ্গে আরও একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সেটি হলো যে লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম ভাবাধিপতি, সে কিন্তু নিচস্থ। তাহলে এই জায়গাটিতে এটা কিন্তু আমরা লিখতে বাধ্য হব। এবং পঞ্চম ভাবের সাথে বৃহস্পতি বা শনি সেই রিলেশন কিন্তু তৈরি করেনি। এবং শুক্র যে কিনা ষষ্ঠ ভাবের কারক গ্রহ, সে কিন্তু শনি মঙ্গল যুক্ত এবং রাহু দ্বারা পীড়িত। এইখানে কিন্তু একটু ডিস্টারবেন্স অফ ইস্যু, এটি কিন্তু অবজার্ভ করা যাচ্ছে। এবং অষ্টম ভাবে রাহুর অবস্থান জেনারেলি মানুষের কামনা বা বাসনা এটিকে বাড়িয়ে দেয়। এবং সেই ক্ষেত্রে আরও যেটা আমরা পাচ্ছি যে একটা অপারেশন বা এই টাইপের জিনিসও আমরা দেখতে পাচ্ছি। তা এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে শুক্র এবং শনি মঙ্গলের যে কানেকশনটা হয়েছে, এই যে কম্বিনেশনটা, এটা লক্ষ্য করতে হবে। এর এফেক্ট, এই যে শনি রয়েছে, এই শনির এফেক্ট কিন্তু জাতিকার যে ষষ্ঠ ভাব সেই জায়গাটাতে পড়ছে। এই যে কম্বিনেশন, এর এফেক্ট কিন্তু এই জায়গাটাতে বা এই ঘরটাতে পড়ছে। আবার যদি কেতুর দৃষ্টি আমরা ধরি তাহলে কিন্তু এই ঘরটা অর্থাৎ তুলা রাশিটা ডিস্টার্বড হচ্ছে। সেক্ষেত্রে যে জনন অঙ্গগুলো অর্থাৎ ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এই সমস্ত জায়গাগুলোতে কিছু একটা অপারেশন বা কমপ্লিকেশন এই জায়গাটি কিন্তু আসছে। ফলে ডিস্টারবেন্স ইন ইস্যু এই জায়গাটি রয়েছে। তবে এই জাতিকাকে পজিটিভলি বিয়ে করার জন্য এই জাতিকা কিন্তু ভালো জাতিকা, একে বিয়ে করা যায়। এবার আমরা যে জায়গাটিতে আসব সেটি হলো একজনের জন্মছকের উপর আর একজনের জন্মছককে ওভারল্যাপ করে দেখব যে এদের দুজনের যে মিলন ঘটবে বা এদের জন্য যে সম্মিলিত যে ব্যাপারটি, যে জোটক অর্থাৎ জুটি, পেয়ার, কাপল যে ব্যাপারটি, সেটি কতটা সাকসেসফুল হবে এবং এদের মধ্যে প্রীতির সম্পর্ক থাকবে কিনা, বা দুজনের হরস্কোপে যে ইস্যু নিয়ে ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি, এটা একজনের প্রভাবে আরেকজনেরটা কমবে না বাড়বে, বা এদের যে ছেলেটিকে বিয়ে করলে মেয়েটির চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে বা মেয়েটিকে বিয়ে করে ছেলেটির অর্থভাগ্য খারাপ হচ্ছে, এই জায়গাটি কিন্তু এরপরে আমরা এই পরে আর কি যে আলোচনাটি করতে চলেছি সেখানে আলোচনা করব। তাহলে এটি হলো আমাদের ওভারল্যাপিং করা হরস্কোপ, অর্থাৎ ছেলে এবং মেয়ের হরস্কোপ একই ছকের ওপর ফেলা হয়েছে। এবং এই ক্ষেত্রে যেটি লাল বা মেরুন রঙের হরস্কোপ সেটি হচ্ছে ছেলেটির হরস্কোপ, এবং যেটি গ্রিন কালারের হরস্কোপ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেয়েটির হরস্কোপ। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মিসিং হয়ে গেছে, সেটা হলো মেয়েটির ক্ষেত্রে লগ্নের যে স্টার অর্থাৎ নক্ষত্র সেটি আমরা মিস করেছি। লগ্নের নক্ষত্র হলো 3 নম্বর অর্থাৎ রবির নক্ষত্র। এবার আমরা বিচার করা স্টার্ট করব। তাহলে প্রথমে আমরা যেটি বিচার করব সেটি হচ্ছে উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক থাকবে কিনা। তার আগে এককভাবে পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবন শুভ কিনা সেটি আমরা মেজারমেন্ট করেছি, যে পাত্রের বিবাহিত জীবন কিন্তু অতটা শুভ নয়, তুলনামূলকভাবে পাত্রীর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবন কিন্তু সুন্দর। তাহলে অষ্টকূট বিচার থেকে আমরা যে নাম্বারটা পেলাম সেটি হলো 1 নম্বর। অষ্টকূট বিচার যেহেতু মিলেছে, তারপরে যেটি আমরা পাচ্ছি একজনের বিবাহিত জীবন শুভ, তার জন্য এখানে আমরা 1/2 নাম্বার দিচ্ছি। এবার আমরা দেখব পরবর্তী পার্টটি, সেটি হলো উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক থাকবে কিনা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে পাত্রের লগ্ন হলো তুলা এবং
পাত্রীর লগ্ন হলো বৃষ। ফলে দুটোই কিন্তু লর্ড হচ্ছে শুক্র। লগ্নের নক্ষত্রটি হলো 3, রবির নক্ষত্র। এর ক্ষেত্রে লগ্নের নক্ষত্র হলো 5 বা 14, অর্থাৎ চিত্রা, মঙ্গলের নক্ষত্র। ফলে এদের মধ্যে লাগ্নিক একটা মৈত্রী কিন্তু এক্সপেক্টেড। এদের মধ্যে মোটামুটি রিলেশন কিন্তু বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকছে। আবার এর চন্দ্র যদি আমরা দেখি, পাত্রের চন্দ্র হচ্ছে বৃশ্চিক। তার জাস্ট অপোজিটে, অর্থাৎ পাত্র যেমন ধরনের মেয়ে চায় সেটি কিন্তু পাত্রীর লগ্ন ইন্ডিকেট করছে। ফলে পাত্রের চাহিদা, মানসিক চাহিদা, সেটি কিন্তু এই মেয়েটি অনেকটাই পূরণ করবে। আবার পাত্রীর যদি চন্দ্র আমরা দেখি, পাত্রীর চন্দ্র হলো এটি। পাত্রীর চন্দ্র ইন্ডিকেট করছে মীন রাশি এবং বুধকে ইন্ডিকেট করছে, যেহেতু বুধের নক্ষত্রে রয়েছে। সেখানে আবার পাত্রের মঙ্গল অবস্থিত। পাত্রের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ এই রাশির রেসপেক্টে যদি আমরা দেখি, রাশির রেসপেক্টে অর্থাৎ মীন রাশির রেসপেক্টে দ্বিতীয়পতি নবমপতি মঙ্গল, সে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থিত। এটি কিন্তু মোটামুটি পজিটিভ একটি যোগ। ফলে এই রাশির ক্ষেত্রেও মানে আগের যোগগুলির মতন স্ট্রং না হলেও এটি কিন্তু মোটামুটি ঠিকঠাক যোগ। তো সেই ক্ষেত্রে এদের মধ্যে বা খানিকটা প্রীতি সম্পর্ক পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা 5th হাউসটাকে দেখি, যে একজনের প্রবৃত্তি অন্যজনের সঙ্গে ম্যাচ করবে কিনা বা একজনের দ্বারা অপরের প্রবৃত্তি ডিস্টার্ব হচ্ছে কিনা, সেক্ষেত্রে এর লগ্নের রেসপেক্টে এই জাতকের ক্ষেত্রে কিন্তু একাদশপতি রবি অবস্থিত। অর্থাৎ পাত্রের লগ্ন সাপেক্ষে পঞ্চমে রাহু যেখানে অবস্থিত, সেখানে পাত্রীর রবি অবস্থিত। ফলে এক্ষেত্রে প্রীতির সম্পর্কের ক্ষেত্রে বা প্রীতি আকর্ষণের ক্ষেত্রে বিশেষ কোনো ডিস্টারবেন্স পাওয়া যাচ্ছে না। একাদশ ভাবটিকে যদি আমরা দেখি, এর ক্ষেত্রে যে অর্থাৎ পাত্রের ক্ষেত্রে একাদশ ভাবে পাত্রীর বক্রী জুপিটার বা বৃহস্পতি অবস্থিত, এটিও কিন্তু প্রীতি সম্পর্কের ক্ষেত্রে এই কেতুটা যে ডিস্টারবেন্স এনে দিয়েছিল সেটাকে খানিকটা কমিয়ে দেবে এবং সম্পর্ক থাকবে। ফলে দুজনের মধ্যে প্রতি কিন্তু ভালোবাসার জায়গাটিকে আমরা বার করতে পারছি বা দুজনের প্রতি আকর্ষণ থাকবে। তাহলে আমরা প্লাস করে দিই 1। এবার আমরা আসি পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা। তাহলে বিবাহ সহায়ক ভাবগুলিকে চিহ্নিত করতে হবে। প্রথমেই বিবাহ সহায়ক ভাব আমরা পাত্রের ক্ষেত্রে পাত্রীর ক্ষেত্রে বিবাহ সহায়ক ভাবগুলিকে চিহ্নিত করছি। সেটি হলো লগ্ন, প্রথমেই আমরা যাকে পেলাম সেটি হলো লগ্ন। এরপরে সপ্তম ভাব অর্থাৎ এই ঘরটি, আর এরপরে হলো গিয়ে একাদশ ভাব। আমরা দেখছি পাত্রীর ক্ষেত্রে এবং আরেকটি ভাবকে আমরা দেখব, মানে এটি হলো মূল গুরুত্বপূর্ণ এই 4টি ভাবকে আমরা দেখব। এরা হলো লগ্ন, পঞ্চম, সপ্তম, একাদশ। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, পাত্রীর লগ্ন ভাবটিকে অবস্থান করেছে বৃহস্পতি। এই বৃহস্পতির অবস্থান যখন এদের দুজনের যদি মিলন ঘটে, পাত্রীর লগ্নে পাত্রের বক্রী বৃহস্পতির অবস্থান, সেটা কিন্তু পাত্রীর লগ্নকে স্টেবিলিটি দান করবে। অর্থাৎ বৃষ লগ্নের যে জেদ তা কিন্তু অনেকটাই প্রশমিত হবে। ফলে এটি কিন্তু বিয়ের পক্ষে মোটামুটি খারাপ নয়, এটি ভালো যোগ। পঞ্চম ভাবে যদি আমরা আসি, পঞ্চম ভাবের উপর কিন্তু কোনো অর্থাৎ পাত্রীর পঞ্চম ভাবের উপর পাত্রের জন্মছকের কোনো বিশেষ বা অতি পাপগ্রহের দৃষ্টি নেই। কেবলমাত্র এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মঙ্গলের দৃষ্টি রয়েছে। মঙ্গল 27 নম্বর নক্ষত্র থেকে এই ঘরটিকে দেখছে এবং যেহেতু এই লগ্নের রেসপেক্টে মঙ্গল সপ্তমপতি, সেই ক্ষেত্রে এই দৃষ্টিটা কিন্তু পজিটিভ বলা যাবে। এরপর আমরা আসি সপ্তম ভাব। সপ্তম ভাবে পাত্রীর জন্মছকে যেটি সপ্তম ভাব, এই ঘরটিতে পাত্রের কোনো রকম কুগ্রহের দৃষ্টি আছে কিনা বা কোনো ডিস্টারবেন্স আছে কিনা সেটি আমরা দেখব। একমাত্র যেটা দেখতে পাচ্ছি যে এই ঘরটিতে
রাহুর দৃষ্টি রয়েছে এবং না, এই রাহুটি হচ্ছে ভুল হলো, এইখানে একমাত্র দৃষ্টি রয়েছে বৃহস্পতির। এছাড়া কিন্তু এই ঘরটির উপরে কোনো গ্রহের দৃষ্টি নেই। তো এই লগ্ন সাপেক্ষে বা এই বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি হলো দ্বিতীয় এবং পঞ্চমপতি, আবার বৃষ লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি বৃহস্পতি হলো একাদশপতি। ফলে বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতির অবস্থান এটি কিন্তু খুব একটা ক্ষতিকারক নয়। তার সঙ্গে যে চন্দ্র অবস্থান করেছে এই ঘরটিতে 18 নম্বর নক্ষত্রে, অর্থাৎ চন্দ্রের নিচাবস্থা কিন্তু কেটে গিয়েছে। চন্দ্র বৃহস্পতির যে কম্বিনেশন তা কিন্তু এই ম্যারেজ লাইফটা বা এদের যে বিবাহিত জীবন হবে সেটিতে পজিটিভ এফেক্ট দেবে। ফলে পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিতে পীড়িত করছে কিনা এই পর্যায়ের যে বিচার, সেই জায়গাটিতে আমরা এক্ষেত্রে হাফ নাম্বার বাড়াচ্ছি। এরপর আমরা পাত্রের জায়গাগুলিকে দেখব। পাত্রের যে জায়গাটি সেই ক্ষেত্রে আমরা দেখব আমরা এর পাশাপাশি জায়গাগুলোতেও নাম্বারিংগুলো করব। যেমন ধরুন অষ্টকূট বিচারের ক্ষেত্রে +1 নাম্বার। এককভাবে পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলিতে শুভ কিনা, পাত্রের ক্ষেত্রটি কিন্তু নেগেটিভ পেলাম, বিশেষ শুভ নয়। তাহলে এক্ষেত্রে আমরা পাত্রর জায়গাটিকে একটু রেড মার্কিং করে রাখি, সেটা বেটার হবে। পাত্রের বিবাহিত জীবনের জায়গাটিকে কিন্তু ভালো পাওয়া গেল না, তবে পাত্রীর বিবাহিত জীবনের জায়গাটি ভালো। এটি আমাদের পরবর্তীকালে ফাইনালি ডিসিশন নিতে গিয়ে সুবিধা হবে। পাত্রীর ক্ষেত্রে বিবাহিত জীবন ভালো। প্রীতির সম্পর্ক আমরা যেটা পেলাম সেটি পজিটিভ। প্রীতির সম্পর্কটি ব্যাপারটি পজিটিভ। নাম্বারিংয়ের ব্যাপারে যাচ্ছি না, না গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল বিচারের দিকে করি, তাহলে সেটি ব্যাপারটি ভালো হবে। পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা, সেক্ষেত্রে আমরা দেখলাম যে পাত্রীর জন্মছকের ক্ষেত্রে পাত্রের জন্মছকে গ্রহগুলি পীড়িত কিন্তু করছে না। এবার আমরা যেটা করব সেটি হলো পাত্রের জন্মছকটিতে কে আমরা আইডেন্টিফাই করব কোন কোন ঘরগুলি বিবাহ সহায়ক ভাব। প্রথমেই তাহলে আমরা লগ্নকে নেব, এরপরে আমরা পঞ্চম ভাবটিকে নেব, এরপরে সপ্তম এবং অবশেষে হচ্ছে তো একাদশ। প্রথমেই হলো লগ্ন ভাবটিকে নিয়ে আমরা দেখব। লগ্নের উপর কিন্তু পাত্রীর জন্মছকে অবস্থিত কোনো পাপগ্রহের দৃষ্টি নেই। পাপগ্রহগুলি হলো কেতু ধরতে পারেন, কেতু তার কিন্তু খানিকটা দৃষ্টি আছে, অবশ্যই আছে। স্যাটার্ন তার ক্ষেত্রেও দৃষ্টি আছে, এই দৃষ্টিটি পজিটিভ, তবে কেতুর দৃষ্টিটি কিন্তু নেগেটিভ। ফলে কেতু কিন্তু এই মহিলাটিকে, কেতু লগ্নটিকে ডিস্টার্ব করছে। আবার এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি শনির দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি তুলা লগ্নের ক্ষেত্রে এটি কিন্তু পজিটিভ। আর 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 যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু লগ্নটির উপরে কেতুর দৃষ্টি আছে। ফলে এই মেয়েটিকে বিয়ে করার পরে এই জাতকের মনের মধ্যে কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। এরপরে যেটি আসছে সেটি হলো পঞ্চম ভাব। পঞ্চম ভাবে এমনি এর রাহু অবস্থিত, তবে পঞ্চম ভাবের উপর দৃষ্টিকারক গ্রহ
অর্থাৎ মেয়ের জাতিকার জন্মছকে দৃষ্টি পড়ছে না, ফলে এই ঘরটি ডিস্টার্ব হয়নি। সপ্তম ভাবটিতে মেয়েটির রাহুর দৃষ্টি রয়েছে, এটি অবশ্যই খারাপ। মেয়েটিকে বিবাহের পরে এই যে রাহুর দৃষ্টি, কন্যার ছকে অবস্থিত রাহুর পাত্রের জন্মছকে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান, এটি কিন্তু জন্মছকটিকে ডিস্টার্ব করবে। আবার পাত্রের জন্মছকে যে একাদশে কেতু অবস্থিত, সেটি কিন্তু পাত্রীর জন্মছকে বৃহস্পতির অবস্থানের দ্বারা খানিকটা প্রশমিত হবে, অর্থাৎ একাদশ ভাবের যে ব্যাড এফেক্ট আমরা পাচ্ছিলাম সেটা ডিস্টার্ব হবে। ফলে এই পরস্পরের মধ্যে গ্রহাবস্থান বিবাহ বিষয়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা, এক্ষেত্রে আমরা মিশ্র ফল পাচ্ছি। অর্থাৎ এই জায়গাটিকে আমরা কিন্তু বিশাল যে পজিটিভ তা দিতে পারছি না। ফলে এইখানে একটি সিম্বল অফ ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা রাখি যে এই জায়গাটি কিন্তু আমাদের পুরোপুরি স্যাটিসফাইড হলাম না। এরপরে আমরা দেখব যেটা বিবাহিত জীবনের অন্যতম উদ্দেশ্য সন্তানের জন্ম প্রদান, এবং ইন্ডিভিজুয়ালি আমরা দেখেছি দুজনের ক্ষেত্রেই সন্তান জন্মের ক্ষেত্রে সামান্য বাধা বা ডিস্টারবেন্স বা কমপ্লিকেশন যাই বলুন না কেন তা আছে। এবার আমরা দেখব যে অপরের যে ভাবটি, অর্থাৎ অপরের যে গ্রহগুলি, সেগুলি ডিস্টারবেন্সটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে। তো প্রথমেই আমরা ছেলেটির জন্মছক নিয়ে আলোচনা করি, অর্থাৎ রেড যে হরস্কোপটি রয়েছে এটি। রেড হরস্কোপের রেসপেক্টে বিবাহ সন্তান জন্মের ক্ষেত্রে কারক ভাব হলো পঞ্চম ভাব। এরপরে যেটি হলো, যদি আমরা স্পার্মের জায়গাটিতে আসি সেই ক্ষেত্রে শুক্র। এরপরে আমরা যদি আসি অষ্টম ভাব, অর্থাৎ যেখান থেকে যৌন সুখ বা এই জায়গাগুলি বা ফিজিক্যাল রিলেশন আসে, সেই জায়গাটিতে যদি আসি, এটিকে আমরা সেভেন্থকেও নিতে পারি সঙ্গে। সেভেন্থ এবং 8 যদি আমরা নিই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেভেন্থ লর্ড, এই ক্ষেত্রে সেভেন্থ হাউসের ওপরে মেয়েটির জন্মছকে রাহুর দৃষ্টি রয়েছে 1 নম্বর। শুক্র, সে কিন্তু ছেলেটির শুক্র, সে জন্মছকে রাহু দ্বারা পীড়িত, এবং ছেলেটির ক্ষেত্রে পঞ্চমে রাহু রয়েছে এবং সেখানে কিন্তু রবি অবস্থিত, এবং সেটি শনির ক্ষেত্রে। ফলে এই রবির পজিটিভ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু কিছুটা হ্রাস পাবে। তবে এইখানে যে 8 নম্বর ঘরটি, এখানে বৃহস্পতি অবস্থান করায় ব্যাপারটি কিছুটা বেটার হয়েছে, অর্থাৎ বৃহস্পতি এক্ষেত্রে এই জায়গাটিকে কিছুটা স্ট্রং করেছে। কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট আমরা চাইছিলাম, যে ছেলেটির ক্ষেত্রে যেখান থেকে সন্তানের কিছু কিছু ডিস্টারবেন্স আসছে, মেয়েটির জন্মছক থেকে সেটার রিকভারি আসছে কিনা, সেটা কিন্তু আমরা এখনো অবধি বিরাট কিছু পাইনি। তবে একটি প্লাস পয়েন্ট আছে, যেটা সেটা হচ্ছে সবুজ যে জুপিটার, অর্থাৎ মেয়েটির যে জুপিটার, সে মেয়েটির ক্ষেত্রে জুপিটার তার কিন্তু পজিটিভ দৃষ্টি পড়েছে এই রাহুর উপরে, এবং এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় যোগ ছিল এদের যদি বিয়ে হয় সেই ক্ষেত্রে, বা এদের বিয়ে হয়ে গিয়ে থাকলে সেই ক্ষেত্রে এটা একটি অত্যন্ত প্রয়োজনীয় যোগ। যে ছেলেটির যে জন্মছকে রাহু পঞ্চমে রয়েছে, পঞ্চম ভাবটিকে ডিস্টার্ব করছে, মেয়েটির একাদশে বৃহস্পতি থেকে এবং বৃহস্পতির সঙ্গে রবির দৃষ্টি বিনিময় হওয়ার ফলে এর কিন্তু যে সন্তানের জায়গাটা সেটি পজিটিভ হলো। এই জায়গাটিকে আমরা অবশ্যই একটি গ্রিন টিক মার্ক দিতে পারি। এরপরে আমরা যদি দেখি যে মেয়েটির জন্মছকের ডিস্টারবেন্সগুলি ছেলেটির সাথে বাড়ছে, তাহলে ওই গ্রিন টিক মার্কটিকে আমরা হাটিয়ে দেব, দিয়ে সেই ক্ষেত্রে অন্য গ্রিন টিক মার্কটিকে আমরা ডিলিট করে দেব। এইবার আমরা মেয়েটির জন্মছকটি বিচার করি। মেয়েটির জন্মছকে লগ্ন হলো এই ঘরটি,
পঞ্চম ভাবাধিপতি সে হলো বুধ, সে ক্ষেত্রে নিচস্থ, সেইখানে কিন্তু ছেলেটির সপ্তমপতি অবস্থিত এবং এটি বৃহস্পতির ঘর এবং বুধ এবং বুধের সঙ্গে মঙ্গল যুক্ত হয়। বুধের এক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ ব্যাপারটি বাড়বে এবং এই যে মঙ্গলের দৃষ্টি মেয়েটির পঞ্চম ভাবে সেটি কিন্তু ভালো। এটি হলো পঞ্চম ভাব। এরপরে আমরা দেখব ষষ্ঠ ভাব, এরপরে আমরা দেখব সপ্তম ভাব এবং অষ্টম ভাব। তো অষ্টম ভাবটিতে আমরা প্রথমে লগ্ন থেকে বিচার করি। মেয়েটির লগ্নে যেইমাত্র ছেলেটির বৃহস্পতি অবস্থান করলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃহস্পতি লগ্নের স্ট্রেংথ কিছুটা বাড়িয়ে দেবে। যেই মুহূর্তে এদের মিলন হবে অর্থাৎ এদের বিবাহ হবে, সঙ্গে সঙ্গে বৃহস্পতি এই যে লগ্নের স্ট্রেংথ বাড়াবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বুধ নিচস্থ অর্থাৎ পঞ্চমপতি নিচস্থ বৃহস্পতির দৃষ্টিতে সেই জায়গাটি অনেকটাই রিকভার হবে এবং বৃহস্পতি চন্দ্রের এই যে যোগ, এর ফলে সপ্তম ভাবটির যে ডিস্টারবেন্স সেটিও রিকভার হবে। ষষ্ঠ ভাবের ক্ষেত্রে ষষ্ঠ ভাবাধিপতি সে হচ্ছে শুক্র, এই জায়গাটি কিন্তু মেয়েটির ক্ষেত্রে শুক্র যে এখানে রয়েছে এটি কিন্তু রাহু দ্বারা পীড়িত। 1 সেকেন্ড একটুখানি দেখে নিই। হ্যাঁ, এই রাহু দ্বারা শুক্রটি কিন্তু এই ছেলেটির জন্মছকের রাহুর দৃষ্টি কিন্তু এই তার আগের ভাবে অবস্থিত শুক্রের ওপর পড়ছে। তো এই জায়গাটাতে রাহু সামান্য ডিস্টারবেন্স আনবে, তবে তা হলেও মেয়েটির জন্মছকে শুক্র যে কন্ডিশনে আছে শনির সাথে যুক্ত হয়ে, তো তাতে আর কি বিশেষ ডিস্টারবেন্স আশা করা যাচ্ছে না। এবং বৃহস্পতি যেহেতু বৃহস্পতি মেয়েটির লগ্নে অবস্থান করছে এবং তার সপ্তমে চন্দ্র রয়েছে, এটি কিন্তু আলটিমেটলি মাতৃত্ব যে সুখ সেটি এনে দিতে সাহায্য করবে এবং এই জায়গাটিকে আমরা রাইট দেব বা আমাদের যে রাইট দিয়ে রেখেছি সেটিকে আমরা পজিটিভ ধরে নেব। এবার আমরা দেখব পরস্পরের সামাজিক মিলন শারীরিক ও আর্থিক, সঙ্গে আমরা সামাজিকও বলতে পারি, পরিস্থিতির জন্য অনুকূল কিনা। এই ক্ষেত্রে আমরা দুজনেরই শারীরিক দেখব এবং আর্থিক দেখব, কারণ যেহেতু মেয়েটির জন্মছকে আমরা চাকরির সংযোগ পেয়েছি তাই জন্য দুজনের জায়গাটি দেখব। এই ক্ষেত্রে ছেলেটির ক্ষেত্রে লগ্ন ভাবটি হলো তুলা, কর্মভাব অর্থাৎ দশম হলো কর্কট, একাদশ অর্থাৎ এই জায়গাটি এবং দ্বিতীয় হলো এই জায়গাটি। এক্ষেত্রে দশমপতি সে কিন্তু দ্বিতীয় স্থানে বসে রয়েছে, এটা ভালো যোগ। তো দশম ভাবটিতে মেয়েটির জন্মছকের যেটি আমরা দেখতে পাচ্ছি শুক্র মঙ্গল এবং শনি দৃষ্টি দিচ্ছে। তো এই লগ্নের ক্ষেত্রে শুক্র মঙ্গল এবং শনির দৃষ্টি এটা কিন্তু পজিটিভ। আরও একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি 11th হাউসে কেতু, যে কিনা এই তার সঙ্গে বৃহস্পতির সংযোগ হয়েছে। বৃহস্পতির সংযোগ হওয়ার ফলে এই একাদশে কেতু এবং একাদশে বৃহস্পতি, এই দুটোর মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। একাদশে কেতু যতটাই সমস্যা এনে দেয়, একাদশে বৃহস্পতি সে কিন্তু সাকসেসটাকে এনে দেয়। ফলে একাদশে কেতুজনিত ছেলেটির যে সাফল্যে বাধা আমরা বার করতে পেরেছিলাম সেটি কিন্তু এই মেয়েটাকে বিয়ে করার পরে কিছুটা কমবে। তো এটি এই জায়গাটি ভালো। এবং মেয়েটির ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই একইভাবে, মেয়েটির ক্ষেত্রে লগ্নে ছেলেটির বৃহস্পতি অবস্থিত, ফলে এটি প্লাস পয়েন্ট। 9th লর্ড, এখানে 9th লর্ড যে মেয়েটির জন্মছকে বুধ নিচস্থ ছিল, এক্ষেত্রে বুধ কিন্তু ছেলেটির বুধ মেয়েটির জন্মছকে নবমে অবস্থিত এবং শনি মঙ্গল শুক্র এর যে কম্বিনেশন সেখানে বুধের যুক্ত হওয়াটা এটা কিন্তু এই কম্বিনেশনকে স্ট্রেংথ বাড়িয়ে দিয়েছে। দশম ভাবে মেয়েটির দশমে ছেলেটির রাহু অবস্থিত, এই দশম ভাবের যে জায়গাটি এই আফটার ম্যারেজ এখানে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা প্রবলেম আসবে। এই যেহেতু ছেলেটির রাহু মেয়েটির 10th হাউসকে ডিস্টারবেন্স এনে দিচ্ছে, সেই জায়গাটি অর্থাৎ এই ছেলেটিকে বিয়ের পরে মেয়েটির জবের জায়গায় সামান্য ডিস্টারবেন্স আসবে, জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব কিন্তু আসবে। আবার
একাদশ ভাবে যে বুধ ছিল, বুধ এবং চন্দ্র ছিল, সেখানে যেইমাত্র মঙ্গল উপস্থিত হলো, মঙ্গল কিন্তু সাফল্যের পরিমাণ এবং দাম্পত্য প্রেমের ক্ষেত্রেও এটা পজিটিভ, সেই জায়গাটি বাড়িয়ে দিল। সুতরাং এই পরস্পরের যে সামাজিক এবং শারীরিক ডেভেলপমেন্ট হবে কিনা সেই জায়গাটিও কিন্তু পজিটিভ পেলাম। আর ভৌম দোষের জায়গাটি যদি আমরা দেখি, সেক্ষেত্রে লগ্নের রেসপেক্টে মেয়েটির ক্ষেত্রে কিন্তু ভৌমদোষ নেই, আবার ছেলেটির ক্ষেত্রে ভৌমদোষ নেই, কারণ মঙ্গল ষষ্ঠে অবস্থিত। আবার মেয়েটির ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে মঙ্গল অবস্থিত নবমে এবং তুঙ্গস্থ, এটিও কিন্তু ভৌমদোষ নয়। তো ফলে ভৌমদোষের দিক থেকেও আমরা এদেরকে অ্যাপ্রুভ করতে পারি, অর্থাৎ অ্যাস্ট্রোলজার্স অ্যাপ্রুভমেন্ট এটি আমরা করতে পারি। তো ফলে আমরা যেটা দেখতে পেলাম আলটিমেটলি বিচার করে, এদের মধ্যে পাত্রের বিবাহিত জীবন কিন্তু বিশেষ ভালো নয়, মাঝারি। পাত্রীর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবন বেশ ভালো, উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক থাকবে, কিন্তু পরস্পরের গ্রহ অবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে মোটামুটি ডিস্টার্ব করছে। ফলে এদের মধ্যে রেগুলার একটা ডিস্টারবেন্স লেগে থাকবে। সন্তান জন্মের ক্ষেত্রে দুজনেরই কিছু না কিছু ডিস্টারবেন্স আছে, তবে এই ক্ষেত্রে এদের যে ব্যাপারটি রয়েছে যে আফটার ম্যারেজ, এদের বিয়ের পরে সন্তান সহায়ক ভাবগুলি কিন্তু ডেভেলপড হচ্ছে এবং তারা পুষ্টি লাভ করছে। ফলে একে অপরের সান্নিধ্য এদের সন্তান লাভের জন্য পজিটিভ। যদিও দুজনেরই ডিস্টারবেন্স আছে, সেক্ষেত্রে সন্তান আসতে কিছুটা বিলম্ব হলেও হতে পারে। পরস্পরের সামাজিক মিলন শারীরিক এবং আর্থিক পরিস্থিতির জন্য অনুকূল, ভৌমদোষ নেই। ফলে এদের জন্মছক কিন্তু বিবাহ দেবার জন্য উপযুক্ত। এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে আমাদের এই ভিডিওগুলো দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসব পরবর্তী ক্লাসে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে নমস্কার এবং বিদায় জানাচ্ছি আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।